আশা করছিলাম আজকের এই অত্যন্ত স্মরণীয় একটি দিনে প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের ব্যাপারে আমরা পজিটিভ কিছু শুনতে পাই। বাংলাদেশকে বারবার সংঘাতের দিকে ঠেলে দেওয়ার জন্য আগেও আওয়ামী লীগ বিএনপি দায়ী ছিল, এখন এইবার তত্ত্বাবধায়ক সরকার ইস্যু, দুদক ইস্যু, পিএসসি ইস্যু জিয়ে রাখার মধ্য দিয়ে বিএনপি আবারও জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। আবারও বলতেছি, এই সরকার ন্যূনতম হ্যাডম হয় নাই, ইউনিয়ন পর্যায়ের কোনো বিএনপি নেতা কোনো অপরাধ করছে তার বিরুদ্ধে অ্যাকশন নেয়ার। জুলাই ঘোষণাপত্রের ভিতরে 1000 শহীদ বলে মূলত আমি মনে করি আমাদের শহীদদের রক্তের সাথে একটা গাদ্দারি হয়েছে। এখন মনে এনসিপি ছাড় দিতেছে না, জামাত ছাড় দিতেছে না, আপনি কোন জায়গাটাতে ছাড় দিতে বলতেছেন? তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে আরেকটা ঝামেলার আগে জন্য ছাড় দিতে বলতেছেন। বিএনপিকে আমরা ছাড় দিচ্ছি যেটা নিয়ে সংসদে নিয়ে আলোচনা হবে পরে। ডাক্তার জাহেদকে পিএসসি মেম্বার করা হয়েছে, কিসের ক্ষমতা বলে আমরা জানি না। আমি দেখছি বহিষ্কৃত বিএনপি নেতারা আরো বেশি শক্তিশালী মাঠে। তার মানে কি দুইটা খুন হওয়ার পর আপনি স্থায়ী বহিষ্কার করবেন? আবার ব্যালট বাক্স চিন্তাই হবে, আবার পেশি শক্তির রাজনীতি হবে, আবার কালো টাকার রাজনীতি। জামায়াত এবার কারা করবে ব্যালট বাক্স চুরি? আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রোমেন ফারহানা, আছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, এবং আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, ৩৬শে জুলাই ২০২৪ থেকে আজকে যদি আমি বলি আরও একটি ৩৬শে জুলাই ২০২৫, অর্থাৎ এই এক বছর আমরা পার করেছি। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যে আন্দোলন এক দফায় রূপ নিয়েছিল এবং স্বৈরাচারী হাসিনার পতন আসলে যে আন্দোলন ঘটিয়েছে, কতটা আসলে আমরা সফল হয়েছি? আজকের এই জুলাই ঘোষণাপত্রে জামায়াত অনেকটাই হতাশার সুরে কথা বলছে, কেন এখন পর্যন্ত এই এক বছর এসে জামায়াতের এই হতাশা? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে জুলাই ২৪ এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি, আহত পঙ্গুত্ব বরণকারীদের সুস্থতা কামনা করছি, তাদের নেক হায়াত কামনা করছি। আপনি সঠিকভাবেই তুলে ধরেছেন যে আজকে যে জুলাই যে ঘোষণাপত্র এসেছে, এই ঘোষণাপত্র আমরা মনে করি যে এটা একটা রচনা লেখার মতো, একটা গদবাঁধা কিছু কথা এখানে বলে যাওয়া হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ 2 দফায় আমাদের নেতৃবৃন্দ, সকল দলের নেতৃবৃন্দরাই কি দিয়েছেন, এই সরকারের ঐকমত্য কমিশনে সময় দিয়েছেন। সবার আশা আকাঙ্ক্ষা ছিল যে আজকে প্রধান উপদেষ্টা তার যে রাত্রের যে ভাষণ, এই ভাষণে কিন্তু বলেছেন যে আমরা 3টা কাজকে মৌলিক কাজ হিসেবে নিয়েছি, নির্বাচন, সংস্কার এবং বিচার। তাহলে বিচার, সংস্কার এবং নির্বাচন, ওনার বক্তব্যের ভিতরে মনে হয়েছে যে বিচার এবং সংস্কার অনেকটা শেষের দিকে, এখন নির্বাচন করার পালা। কি বিচার হয়েছে, কার বিরুদ্ধে কতটা বিচার হয়েছে? বিচার কি পুরোটাই অন্তর্বর্তী সরকার শেষ করে যাবে? আমি শেষ করার কথা বলছি না, আমি বলছি যে প্রায় 2000 শহীদের এখানে একটা আপনি যদি দেখেন যে এই ঘোষণাপত্রের ভিতরে বলা হয়েছে প্রায় 1000 শহীদ। এখানে তো ওনাদের হিসাবে 1000 থাকতে পারে, কিন্তু গণকবরে যারা শাহিত আছেন তাদের তালিকা তো ওনাদের কাছে নেই, যাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের তালিকা তো ওনাদের কাছে নেই, যাদেরকে গুম করে দেওয়া হয়েছে তাদের তালিকা তো ওনাদের কাছে নেই। তাহলে এই জুলাই ঘোষণাপত্রের ভিতরে 1000 শহীদ বলে মূলত আমি মনে করি আমাদের শহীদদের রক্তের সাথে একটা গাদ্দারি হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের কতজন শহীদের বিচার শুরু হয়েছে। আমার জানা মতে 2-3 জন শহীদের বিচার নিয়ে, তাও ঢাকায় একটা ট্রাইব্যুনালে এই বিচারটা হচ্ছে, কিন্তু এতগুলো শহীদ আমাদের, সেখানে কতজনের বিচারের একটা যে দৃশ্যমান প্রক্রিয়া এবং তদন্ত অন্য যে বিষয়গুলো আছে, এটা কিন্তু আমাদের কাছে দৃশ্যমান না। দ্বিতীয় কথা হচ্ছে সংস্কার। আজকে যে সংস্কারের জন্য আমরা জুলাই সনদ এখানে এসেছে, রাজনৈতিক দলগুলো কিন্তু জুলাই সনদ স্বাক্ষর করে নাই, বা ঘোষণাপত্রে কোনো স্বাক্ষর রাজনৈতিক দলগুলোর নাই। ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কোনো বিষয় নিয়ে কোনো সব দল একমত, কোনো বিষয় নিয়ে নোট অফ ডিসেন্টি দিয়ে কিছু কিছু দল অমত থাকলেও বাকিরা একমত। এই অবস্থায় এসে যদি আমি মৌলিক 5টা বিষয়ে নোট অফ ডিসেন্টি দিয়ে আমি যদি ক্ষমতায় যাই, তাহলে আব্দুল হান্নান মাসুদ এবং ম্যাডামের
যে মতামত এবং অধিকাংশের যেই মতামত, সেই জায়গাটা আমি ক্ষমতায় গিয়ে বলবো না এটা তো আমার মত ছিল না, আমি তো মত দিয়েছিলাম হ্যাঁ, কিন্তু যেটা ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনি যে ঐক্যমতের সুস্পষ্ট। কথা বলছেন, আপনার জামায়াত ইসলামী বেশ পুরনো রাজনৈতিক দল, সব বিষয়ে আসলে সব রাজনৈতিক না, দল একমত হবে ঐক্যমত সেটা কি হবে না, সম্ভাবনা আদৌ কিন্তু আছে? আমি যেটা বলতে চাচ্ছি এই পয়েন্টে এসে যে আজকে অন্তর্বর্তীকর সরকার যদি চাইতো তাহলে জুলাই ঘোষণা, জুলাই সনদের একটা আইনি ভিত্তি দেয়া তাদের দ্বারা সম্ভব। তারা তো সেটি বলেছে, তারা না, তো আইনি ভিত্তি সাংবিধানিক এবং ওনারা রাষ্ট্র দিতে পারবেন স্বীকৃতি। না। ওনারা বলছেন যারা সরকার গঠন করবে সেটিও তো সেই স্বাভাবিক কিনা? সরকার এসে পর্যায়ক্রমে হ্যাঁ, এটাকে নির্বাচিত কি দিবেন। সরকার ছাড়া আসলে আর যদি সাংবিধানিক- যদি এটা কিন্তু যদি এটা না করেন তাহলে কি হবে? শেখ হাসিনাও তো বলছিল যে আমি নিয়ম রক্ষার জন্য নির্বাচন করতেছি, আমি কয়েকদিন পরেই কি করব, জি, আরেকটা নির্বাচন দেব, সেটা তো করে না। এই যদির প্রশ্নটাতে আমি আসবো আপনার এই কাছে। যদির প্রশ্নে যে বাংলাদেশের 20 কোটি মানুষ জিম্মি হতে পারে না, এটাকে ইনশিওর করার এই দায়িত্ব যদির প্রশ্নে আপনার কাছে আসবো, আমি একটু একটা বাইরের রুমিন ফারহানা, আসবো আপনার কাছে। একটা বাইরের ছোট্ট রুমিন, এক্সাম্পল এই আমাকে দিতে জায়গাটাতেই দেন। আসবো। দেখেন, ফ্রান্সে 1789, দক্ষিণ আফ্রিকাতে 1994, নেপালে 2007-এ কিন্তু এই জাতীয় ঘটনায় আইনি ভিত্তি দেওয়া হয়েছে। আমাদের সামনে এক্সাম্পল আছে, আমরা চাইলে বাংলাদেশের এটা দিতে পারি। পার্সপেক্টিভে সেটি কতখানি এখন সম্ভব সেটি নিয়েও একটা প্রশ্ন থাকে। ব্যারিস্টার রুমিন ফারহানা, সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে যাচ্ছে গণ অভ্যুত্থান, আজকে নিশ্চয়ই আপনি জানেন সেটি বলা হয়েছে, এবং সাংবিধানিক স্বীকৃতি নিয়ে বিএনপির খানিকটা আপত্তি থাকলেও আজকে আসলে এই জুলাই ঘোষণাপত্রের যে আনুষ্ঠানিকতা হয়েছে সেটির পরে বিএনপি কি ভাবছে আমরা সেটাও জানতে চাই। সেই সাথে নির্বাচনের পথে আসলে বাংলাদেশ হাঁটা শুরু করবে আগামীকাল থেকে, খুব সুস্পষ্টভাবে প্রধান উপদেষ্টা সেটি জানিয়েছেন। বিএনপির বক্তব্য আমরা দেখেছি যে আপনারা এই নির্বাচনকে ঘিরে আসলে আপনারা বেশ পজিটিভ ভাবে এই বিষয়গুলোকে নিয়েছেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে আসলে আপনাদের এই মুহূর্তে কোথায় কোথায় আপনাদের হতাশা, বা আপনারা যা যা চাননি সেই সবকিছু জুলাই ঘোষণাপত্রে তার অনেকটা প্রতিফলন হয়েছে বলেও আপনারা বক্তব্য রেখেছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সকল রাজনৈতিক দলেরই একটা প্রত্যাশা ছিল যে 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে, এবং আজকে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করলেন। সেখানে আমাদের 47 থেকে শুরু করে তার পরবর্তী বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত যতগুলো স্মরণীয় ঘটনা আছে তার সকল কিছুর উল্লেখ আছে, এবং বাংলাদেশ পরবর্তী সময়ে সিপাহী জনতার বিপ্লব, 90-এর গণ অভ্যুত্থান এবং 2006-এর যে 111 গভর্নমেন্ট, এবং তার ধারাবাহিকতায় শেখ হাসিনা সরকারের অধীনে 3টি ভয়াবহ নির্বাচন, এই সকল কিছুই ঘোষণাপত্রে উঠে এসছে। কিন্তু আমাদের মূল ফোকাসটা মূলত আমরা রেখেছিলাম যে আমরা আশা করছিলাম আজকের এই অত্যন্ত স্মরণীয় একটি দিনে প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের ব্যাপারে আমরা পজিটিভ কিছু শুনতে পাই কিনা, এবং আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করলাম যে উনি নির্বাচনটি তারিখ না বললেও সময়টি স্পেসিফিক করে দিয়েছেন, এবং আগামী বছর রমজানের আগে, সুতরাং ফেব্রুয়ারির 12-13 তারিখ বা 15 তারিখের মধ্যে আমরা আশা করতে পারি একটি নির্বাচন হতে যাচ্ছে। এবং এই নির্বাচনটিকে ঘিরে মানুষের প্রত্যাশা অনেক অনেক বেশি। পলিটিক্যাল পার্টিগুলোর তো প্রত্যাশা আছেই, এর বাইরেও সাধারণ মানুষ, ধরুন আজকে বাংলাদেশে যে নাগরিকের বয়স 40, সেই মানুষটি বাংলাদেশে কখনো ভোট দিতে পারে নাই। আজকে বাংলাদেশের যেই নাগরিক জীবনের মধ্য পর্যায় পর্যন্ত এসছে, সেই মানুষটি অপেক্ষা করে আছে সে তার পছন্দের প্রতিনিধিকে নির্বাচন করতে চায়। নট নেসেসারিলি সেটা বিএনপি হতে হবে, কিংবা এনসিপি হতে হবে, কিংবা জামাতি হতে হবে। যেই দলকে তার পছন্দ সে যেন তার পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারে। জামায়াত যেটি বলছে যে এই নির্বাচন, যে সেই নির্বাচন যদি আসলে বিচার এবং সংস্কার ছাড়াই হয়, সেখানে আসলে হয়তো সেই আপনারা যে প্রতিফলন চাইছেন, নতুন বাংলাদেশ চাইছেন, সেটি সম্ভব নয়। দেখুন, বিচারের প্রশ্নটিতে আমি একজন আইনজীবী হিসেবে বলি, এটা তো একটা দীর্ঘ প্রক্রিয়া। বিচার মানে কি? এফআইআর দায়ের থেকে শুরু করে অ্যাপেলেট ডিভিশনের রিভিউ পর্যন্ত অনেকগুলো ধাপ, এবং এই প্রতিটি ধাপ অতিক্রম করে বিচারের শেষ পর্যন্ত গিয়ে শাস্তি কার্যকর করা পর্যন্ত যদি আপনি একটা বিচার প্রক্রিয়া ধরেন, তাহলে সেটা কয়েক বছরের আগে সম্ভব নয়। সুতরাং এই কয়েক বছর কি বাংলাদেশ অনির্বাচিত সরকার দিয়েই চলবে, অন্তর্বর্তীকালীন সরকার দিয়েই চলবে? এই প্রশ্নটা তো থাকে। বিচার একটা প্রক্রিয়া, দীর্ঘ প্রক্রিয়া, এটা শুরু হয়েছে, এটা আমরা আশা করি এর ডিউ কোর্স অফ টাইম বিচার তার রূপ নেবে। সংস্কারের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সংস্কারও তো আসলে অনেক ব্যাপক, এবং সাংবিধানিক যে সংস্কারগুলো, সেগুলো তো আপনাকে করতে হলে আরেকটা সংসদই আপনার প্রয়োজন।
আপনি তো সাংবিধানিক সংস্কার না হলে করতে পারবেন না। এই যে জুলাই ঘোষণাপত্রকে বিএনপি বলছে যে চতুর্থ তফসিলে এটাকে ইনকর্পোরেট করবে, কিন্তু অনেক দল দাবি করছে যে এটা প্রস্তাবনা বা প্রক্লেমেশনে এটা থাকতে হবে সংবিধানের। তো এটা যেখানেই থাকুক, চতুর্থতেই থাকুক, তফসিলেই থাকুক কিংবা প্রস্তাবনাতেই থাকুক, সেটার জন্য তো আপনাকে সংবিধানটা সংশোধন করতে হবে। এবং এই সংশোধন তো এই সরকারের পক্ষে কোনোভাবে অধ্যাদেশ দিয়ে তো আপনি সংবিধান সংশোধন করতে পারবেন না। অধ্যাদেশ হচ্ছে সংবিধানের অধীনে একটা সাবঅর্ডিনেট ল। একটা সাবঅর্ডিনেট ল দিয়ে তো আপনি সুপ্রিম লকে পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, পরিবর্তন, পরিমার্জন কিছু করতে পারবেন না। সো আপনি একটা ডেডলক অবস্থার মধ্যে। এর বাইরে আপনি দেখুন, এই যে সংস্কার কমিশন গঠিত হয়েছে 11টি বোধ হয় না, এই 11টি কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টগুলোর মধ্যে দেখা যাবে 90% সুপারিশ এই মোটামুটি সব দল কিন্তু কাছাকাছি একমত হয়েছে। সো ওই কাজগুলো কিন্তু এখনই শুরু হয়ে যেতে পারে, এটাতে তো কোনো অসুবিধা নাই। কিছু ক্ষেত্রে বিভেদ থাকবে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটাও আসলে খুব স্বাভাবিক। আপনি 100টা বিষয়ে সকল পলিটিক্যাল পার্টি 100% একমত হবে, তাহলে তো আর আলোচনার প্রয়োজনই পড়তো না, বা দলগুলো আলাদা আলাদা হওয়ারও দরকার ছিল না। এরপরে যেহেতু নির্বাচনী ট্রেনে ওঠার আমরা আসলে এক ধরনের আভাস পেয়েছি, সুস্পষ্ট আভাসই বলা চলে, আমরা এই বিভেদ দূর হবে কিনা সেটি নিয়েও আসলে আমরা জানতে চাইবো। আমি আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে আসি। গত বছরের 36শে জুলাই আমার এখনো মনে আছে যে আপনাদের নেতাকর্মীদের যখন আসলে একের পর এক ডিবি অফিসে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পেছন থেকে আপনারা যারা আত্মগোপনে ছিলেন, আপনারা নানানভাবে আসলে এই অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গেছেন এবং বিভিন্ন জায়গায় বসে বসে আসলে আপনারা সেই নির্দেশনা দিয়েছেন কখন কি করতে হবে। সেই সময়টাতে আসলে যে প্রত্যাশা নিয়ে আপনারা আন্দোলন করেছিলেন, নির্ভয়ে আন্দোলন করেছিলেন, সেই বৈষম্য আজকে এই ঠিক 1 বছর পরে এসে নতুন এই 36শে জুলাইতে দাঁড়িয়ে কি দূর হয়েছে বলে মনে করেন, নাকি আসলে এখনো বৈষম্য আছে এবং তারই প্রতিবাদ স্বরূপ আজকে আপনি এই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন? প্রাথমিকভাবে একটা কথা বলবো, আমরা তখন নির্ভয়ে আন্দোলন করতে পারি নাই, ভয়ের মধ্য থেকে আন্দোলন করতে হয়েছে সাহসিকতা রেখে। আর এখন যে অবস্থা, আসলে আমাদের 5 তারিখে জাস্ট হচ্ছে শেখ হাসিনাই পালিয়েছে, আর তার যে ব্যবস্থা রয়েছে, যে রাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে সবগুলোই থেকে গেছে। ভাবছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমাদের এই দেশে একটা পরিবর্তন এনে দিবে, সেই পরিবর্তনটা যে কোনো একটা নির্দিষ্ট দলের চাহিদা অনুযায়ী হবে সেটা আমরা ভাবি নাই আর কি। আজকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছে, ধন্যবাদ জানিয়েছি সরকারকে, কারণ হচ্ছে পুরো 1 বছরের মধ্যে পরিবর্তনের জন্য মানে একটা নতুন কিছু দেওয়ার মতো করলে এটাই করছে যে জুলাই ঘোষণাপত্রটা দিয়েছে। যদিও এর মধ্যে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে, এটা কার্যকারিতা কবে থেকে সেটা নিয়ে আমাদের বড় কোশ্চেন। আপনি যদি জুলাই অভ্যুত্থানকে আইনি কিংবা সাংবিধানিক স্বীকৃতি দেন, সেই স্বীকৃতিটার অবশ্যই কার্যকর হইতে হবে যেদিন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে সেদিন থেকে। তারপর থেকে, কারণ হচ্ছে তারপর থেকে রাষ্ট্রীয় বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে দেশের মানুষ বিদ্রোহ করেছে। আপনি চাইলে এটা হচ্ছে তখন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ বলতে পারেন, প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ বলতে পারেন। এটা দিয়ে আপনি আমাদের যারাই আন্দোলন করেছে, যারা সামনে সারিতে ছিল বা পিছনে সারিতে ছিল, যে কাউকে আপনি রাষ্ট্রদ্রোহী মামলা দিতে পারবেন, সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিতে পারবেন। তো এই সরকারের দায়িত্ব ছিল যেদিন ক্ষমতায় গিয়েছে তার পরের দিনই। মানে তাহলে কি আসলে আপনারা আপনাদের নিশ্চয়তা চাইছেন যাতে করে ভবিষ্যতে কোনো সরকার আমাদের নিশ্চয়তা চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যাচ্ছে এই নিশ্চয়তাটা দরকার এই কারণে ভবিষ্যতে যেন আর কেউ অন্যায় প্রতিবাদ করতে ভয় না পায়। আমরা তো ভয়ের মধ্য দিয়ে আন্দোলন করতে হয়েছে, অন্যায় প্রতিবাদ করতে হয়েছে। সরকার আজকে এসে 1 বছর পরে এসে এখানে বসে, গতকালকে আমি আজকে জুলাইয়ের ঘোষণাপত্র সরকার পাঠ করেছে। সরকারের এই সরকার আসলে হচ্ছে কাদের নেতৃত্বে, কাদের কারণে সরকার গঠিত হয়েছে, ফর্ম হয়েছে। আমাদের একটা 158 জন সামনের সারির লিডার ছিল যারা নেতৃত্ব দিয়েছে একটা গণঅভ্যুত্থানের, তারা প্রত্যেকে আজকে সরকার এখানে ইনভিটেশন পায় নাই। বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষ থাকতে পারে, বাট এরা নিজের জীবন বাজি রেখে শেখ হাসিনা পতন আন্দোলন করেছে এবং এই সরকার ফরমেশনে ভূমিকা রাখছে। এদেরকে দাওয়াত দেওয়া। তাহলে কি আজকে আপনার এই অনুষ্ঠান বর্জনের ঘোষণা 1000 শহীদের কথা বলা হয়েছে, আমি বলছি লেজিটিমেসি পাইতে হলে সরকার যে 1000 শহীদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে সরকার ফর্ম হয়েছে, সরকার সেই 1000 পরিবারকে এখানে উপস্থিত করতে হতো।
সরকার 30,000 আহতকে উপস্থিত করতে না পারলো অন্তত 10,000 আহতকে এখানে উপস্থিত করতে পারতো, তাহলে এই ঘোষণাপত্রটা লেজিটিমেসি পাচ্ছে নাকি পাচ্ছে না তারাই বলতে তাহলে চাচ্ছে হান্নান তারা মাসুদ কতটুকু সন্তুষ্ট। এই এতগুলো সরকার ট্রেন আমাকে ভাড়া করে 30 লাখের বেশি টাকা খরচ করে সরকার কাদেরকে নিয়ে আসলো? 158 আমি সেটাই বলতেছি, সরকার এখানে মূলত হচ্ছে একটা রাজনৈতিক সমাবেশ করতে চাইছে, সকল রাজনৈতিক নেতাদেরকে ডাকছে। সরকার একটা জিনিস ভুলে গিয়েছে, এটা কোনো রাজনৈতিক নেতার দলের নেতৃত্বে অভ্যুত্থান হয়নি, না এনসিপি না জামাত না বিএনপি কারো নেতৃত্বে হয়নি। আপনাদের নেতাও তো এটা গিয়েছেন। হয়েছে আমাদের নেতা গিয়েছে, এনসিপির নেতা গিয়েছে, কিন্তু হচ্ছে অভ্যুত্থানের নেতা সবাইকে আপনি ইনভাইট করতে পারেন নাই, অভ্যুত্থানের যারা রয়েছে এবং শহীদ পরিবার সবগুলো আনতে পারেন নাই। সরকার প্ল্যান করে এদের কেন হচ্ছে, সরকার লেজিটিমেসি কে দিবে? শহীদ পরিবার এসে বলতে হবে না আমরা এই ঘোষণাপত্রে খুশি, আহত যারা হাত হারা পা হারা চোখ হারা আছে তারা এসে বলতে হবে আমরা এই ঘোষণাপত্রে খুশি, তারপর যে ঘোষণাপত্র লেজিটিমেসি পাবে। কিন্তু সেটা সরকার করে নাই। সরকার রাজনৈতিক সমাবেশ করেছে, বক্তব্য দিয়েছে, এটা গেছে কাগজে একটা আমার 3 জোটা রূপরেখার কথা মনে আছে, এর কথা মনে আছে ঘোষণাপত্র। এটা যদি সাংবিধানিক স্বীকৃতি না পায়, এটা যদি হচ্ছে পরবর্তী সরকারের হাতে দেন, সরকার অনেক কথা বলে রাজনৈতিক সরকারগুলো। আমরা রাজনীতিবিদরা যেদিন থেকে মানে এখন তো আমি নিজেও রাজনীতিবিদ, রাজনীতি করতেছি, আমরা রাজনীতিবিদরা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারি। সেই যে মিথ্যা হচ্ছে চালের দাম, প্রতিশ্রুতিটাকেই তো আসলে আমরা যে আমি 10 পরিবর্তন টাকা করতে চালের এই চেয়েছি। পরিবর্তন আমি সেটাই বলতেছি, কারণ বাংলাদেশের রাজনৈতিক যে ব্যবস্থা তৈরি করেছেন সত্য হ্যাঁ, প্রতিশ্রুতি আবার দেওয়ার এই সাহস অভিযোগগুলো কিন্তু এনসিপি নেতাদের আজকে- বিরুদ্ধেও আছে হান্নান মাসুদ। না না আপনাদের আমি বিরুদ্ধেও এই অস্বীকার অভিযোগ আছে, করতেছি না, পুরনো রাজনৈতিক দলের আমি নেতাদের সব বিরুদ্ধেও দলের, দীর্ঘদিন ধরে আমি সেই তো অভিযোগ আমার আছে। আমি সহ বলছি, আমি আমাকে বাদ দিয়ে বলিনি। আমি একটা বিরতিতে আমরা যেতে চাই। এই গভর্নমেন্ট যেহেতু অরাজনৈতিক, এই গভর্নমেন্টের দায়িত্ব ছিল এটা কার্যকর আবার করে এই দেয়া, সরকার বলেছে যে কখন থেকে আপনারাই কার্যকর তাদের করতে হবে। নিয়োগকর্তা, সেটি নিয়েও তো আসলে অনেক আলোচনা Yes. সমালোচনা আছে। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, হান্নান মাসুদ যেটি বললেন, পরিবর্তনটা আসলে কোন একটি দলের জন্য করছেন এই ডক্টর ইউনূস সরকার। হয়তো আপনাদেরকেই সেই দিকে তিনি নির্দেশ করেছেন কিনা আমি জানি না। আমি আসবো আপনার কাছে। জিপি ইস্পাত মৃত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত মৃত রাজখান দেখছেন। রুমিন ফারহানা প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। আব্দুল হান্নান মাসুদ যে অভিযোগ করেছেন যে পরিবর্তনটা আমরা এই 1 বছর দেখতে পেরেছি, সেই পরিবর্তনটা কোনো একটা রাজনৈতিক দলের জন্য করছেন ডক্টর ইউনূসের সরকার। আবার বিএনপি অভিযোগ করছে ডক্টর ইউনূসের এই সরকার এনসিপির কাজ করছে, বা এনসিপি আসলে ডক্টর ইউনূসের আশীর্বাদ পুষ্ট একটি দল। এখনো এই পাল্টাপাল্টি অভিযোগ। দেখুন, এনসিপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই বন্ধন, সেই বন্ধনটি বিভিন্ন সময়েই কিন্তু ফুটে ওঠে। আপনি নিজেই বিরতিতে যাওয়ার আগে বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস খোলামেলায় বলেছে যে এনসিপি বা ছাত্ররাই ওনাদের নিয়োগকর্তা, এবং ছাত্ররা যতদিন চাইবে উনি ততদিনই থাকবেন। এর বাইরেও বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি ডক্টর মোহাম্মদ ইউনূস আলাদাভাবে কিন্তু এই দলটির ব্যাপারে তার সফটনেসকে প্রকাশ করেছেন। ধরুন, তিনি যখন বিদেশে একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন, সেখানে তিনি বলেছেন যে আমি স্টুডেন্টদেরকে বলেছি দল করবার জন্য, কারণ তারা যদি দল না করে তাহলে জুলাইয়ের যে স্পিরিট সেটা নষ্ট হয়ে যেতে পারে। আবার স্টুডেন্টদের একজন প্রতিনিধি ছিলেন সরকারে, নাহিদ ইসলাম তো এখন এনসিপির মানে প্রধান। তার ব্যাপারে বা তাকে বিদায় দেওয়ার সময় আমরা লক্ষ্য করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব, তিনি বলেছেন আমরা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে নাহিদকে দেখতে চাই। আবার সার্জিস আলম তার স্ট্যাটাসে লিখেছেন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখবার স্বপ্ন সার্জিসের অনেক দিনের। আমরা এর পরেও দেখেছি যখন তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বা ভাবছেন বলে গুঞ্জন ছিল, তখন তিনি বেছে নিয়েছিলেন নাহিদ ইসলামকেই সেই ব্যাপারটি শেয়ার করবার জন্যে। সো নানানভাবে যদি আপনি এগুলো মেলান এবং মেটিকুলাসলি প্ল্যান্ড একটা ডিজাইন মুভমেন্ট, যেটার ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট মাহফুজ আলম, যিনি এখনও সরকারের মধ্যেই আছেন, এবং সরকারের বাইরে এনসিপির যারা আছেন সরকারের সঙ্গে যুক্ত নন, এমন অনেকেই কিন্তু বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন, আলাপ তুলেছেন যে সকল কিছু হেয়ার রোড থেকে হয়ে আসে। একটা কমিটির সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত, ভেতরের সিদ্ধান্ত, সকল সিদ্ধান্তই নাকি হেয়ার রোডের দিকে তাকিয়ে থাকতে হয়। বিএনপির দিকে যে আঙুল তুলছে এনসিপি বনানো রাজনৈতিক দল, সেটিও কি তাহলে এই মেটিকুলাসলি ডিজাইনের একটি অংশ বলে মনে করেন আপনারা? না, মেটিকুলাসলি ডিজাইন তো আমার কথা না, এটা তো কোনো দলেরও কথা না, এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের শব্দ, এটা তো আর আমাদের কথা না। এবং মেটিকুলাসলি ডিজাইনের ব্রেইন কে ছিল সেটাও ডক্টর মোহাম্মদ ইউনূসই ইন্ট্রোডিউস করে দিয়েছে, ওটা তো আর আমরা ইন্ট্রোডিউস করাইনি, বা আমাদের দলেরও কাউকে ইন্ট্রোডিউস করানো হয়নি। সো আমাদের কথা বা মানুষের পারসেপশন, ফর এক্সাম্পল টিআইবি তো বিএনপিও না, জামাতও না, কিংবা সিপিবি বাসদও না,
টিআইবি একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, একটা তারাও ইন্টারন্যাশনাল NCP কে অর্গানাইজেশন। কিংস পার্টি বললো। তারা এনসিপি কে কিংস পার্টি এই বলছে। প্রশ্নের উত্তর নিতে চাই আব্দুল হান্নান মাসুদ। এই যে আসলে পাল্টাপাল্টি অভিযোগ চলছে, এই সরকার কাদের হয়ে কাজ করছে সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। মেটিকুলাসলি ডিজাইনড বলা হয়েছে এই পুরো ঘটনাটিকে। সেখানে আসলে যেহেতু আপনারা শুরু থেকে কাজ করছেন, এখন পর্যন্ত যা কিছু হচ্ছে আসলে কি সবকিছু মেটিকুলাসলি ডিজাইনের অংশ কিনা? আবার আজকের সাথে যদি আমি মিলাই, জুলাই সনদের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি আয়োজন, আপনারা শুরু থেকে এই জুলাই সনদের বা এই আজকের এই ঘোষণাপত্রের দাবিটি করে এসছেন। সেই দিনটিতে এনসিপির শীর্ষস্থানীয় নেতারা কক্সবাজারে ভ্রমণ করতে গেলেন, খুব চাঞ্চল্য সৃষ্টি করেছে আজকে এই ঘটনা। আজকের দিনটিকেই কেন আপনাদের নেতারা বেছে নিলেন এই ভ্রমণটির জন্য? প্রথমত হচ্ছে রুমিন আপা যে কথাটা বললেন, কিংস পার্টি বললেন, আসলে কিংটাকে আমি বুঝতে পারতেছি না। মানে কিং থাকলে তো কিংস পার্টিও থাকতো। কারণ ইউনূস স্যার কি হচ্ছে কিং হয়ে আমাদেরকে খুব অনেক বেশি প্রেফারেন্স দিচ্ছে, আমি তো দেখতেছি না। আমি মনে করতেছি এই জুলাইয়ের মানে হচ্ছে পরবর্তীতে সবচাইতে বেশি আমাদের সাথেই অন্যায় অবিচার করা হয়েছে, এবং অনেক দাবি আমাদের যেগুলো মেইনলি আমাদের সেফটির জন্য, এই দেশের সেফটির জন্য, ভবিষ্যতের জন্য সব প্রয়োজন ছিল। বিএনপি যেটা চাইনি সেটা হয় নাই। বিএনপি যেভাবে চাইছে সেভাবে হয়েছে। আমরা বলছি যে হচ্ছে মৌলিক সংস্কার যেগুলো হবে এই সরকার করবে, অধ্যাদেশের মাধ্যমে করবে, এবং হচ্ছে পরবর্তী যে গভর্নমেন্ট আসবে সেই লিখিত দিবে, সে বাধ্য থাকিবে যে হচ্ছে সে এই সংস্কারগুলো মেনে নেয়, সংবিধান অন্তর্ভুক্ত করবে। স্যার দিলেন যে নোট অফ ডিসেন্ট দিতে পারবে কেউ। মৌলিক যেই মেইন বিষয়গুলো আছে, তত্ত্বাবধায়ক ইস্যু বলেন, দুর্নীতি দমন কমিশন ইস্যু বলেন, নির্বাচন কমিশন ইস্যু বলেন, প্রায় সব কিছুতেই বিএনপির একটা না একটা নোট অফ ডিসেন্ট ইস্যু আছে। পিএসসি ইস্যু বলেন, মানে কি তার মানে এই মুহূর্তে বিএনপি অন্তর্বর্তী ক্ষমতায় আসলে বিএনপির হয়ে কাজ করছে। এখন এটা যদি আপনি হাজারবার বলতে পারেন, চিল্লে বলতে পারেন, ভাষণে বলতে পারেন যে হচ্ছে সরকার শুধুমাত্র হচ্ছে এনসিপি কে ইয়া করতেছে, কিংস পার্টি কিংস পার্টি কিংস পার্টি বলতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে মাঠে গেলে আমরা মাইর খাই, বিএনপি মাইর খাই, বিএনপি নিজ দলের নেতাকর্মীদের হাতে মাইর খাই, আমরা বিএনপির হাতে মাইর খাই। এই ধরনের কিংস পার্টি আমরা, বুঝছেন? বিএনপির হাতে আপনারা মার খেয়েছেন? অবশ্যই খেয়েছি, আমি খাইছি না, এই যে আমার কপালে দাগ দেখেন না, এবং খুব ভালোভাবে এখনো টিকে আছে, এলাকায় আছে। নিজেরা মারামারি করে আবার আহত হয়েছে 50-60 জন, 2 দিন ব্যাপী মারামারি হয়েছে, কোনো অ্যারেস্ট নাই, কিচ্ছু নাই, কিছু করতে পারে না। ওই যে এই সরকারের ন্যূনতম হ্যাডম নাই। ইউনিয়ন পর্যায়ের কোন একটা অপরাধী যদি রাজনৈতিক দলের সাথে, বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকে, তার বিরুদ্ধে অ্যাকশন নেয়ার। আবারও বলতেছি, এই সরকার ন্যূনতম হ্যাডম হয় নাই। ইউনিয়ন পর্যায়ের কোনো বিএনপি নেতা কোনো অপরাধ করছে, তার বিরুদ্ধে অ্যাকশন নেয়ার, সুস্পষ্ট এখানে বলছি। তাহলে সেই সরকার কার সরকার? বাংলাদেশ যে পরিবর্তনের স্বপ্ন দেখে ওনাদেরকে বসাইছে, মিনমিন করার জন্য বসানো হয় নাই, মন্ত্রণালয় চালানোর জন্য বসানো হয় নাই। মন্ত্রণালয় তো শেখ হাসিনাও চালাইছে, বিএনপি আসলেও চালাবে, এনসিপি আসলেও চালাবে, জামাতও আসলে চালাবে রাজনৈতিক। ওনাদেরকে বসানো হয়েছে তার মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংস্কার করা। প্রত্যেকে যায় মন্ত্রণালয়ে বসে বসে স্যারা বসে এসির বাতাস খাচ্ছে। আপনাদের বিরুদ্ধেও আছে, আবার আপনারা দীর্ঘদিন পাওয়ার প্র্যাকটিস করতে চান, সেই কারণে নির্বাচনকে ঠেলে দূরে সরাচ্ছেন। আপনি বহুত অভিযোগ দিতে পারেন, আমি তো নির্বাচন চাচ্ছি, আমরা তো বলতেছি নির্বাচন দিয়ে দেন, নির্বাচন না দেওয়ার কথা তো বলিনি, কিন্তু আমরা বলছি যেই কথা ইউনূস স্যারও বলছে সেই কথা আমরাও বলছি, যে কথা বিএনপি বলে, বিচার সংস্কার তারপর নির্বাচন, বিচার সংস্কার নির্বাচন। সংস্কারের মৌলিক সংস্কার আপনি করতেছেন না, তত্ত্বাবধায়ক নিয়ে আবার একটা মারামারি লাগাই রাখবেন আগামী নির্বাচন আগে। সার্ট দিবেটাকে আপনার সার্ট কাউকে না কাউকে, আপনারা এমন ভাবে এটা জেনারেলাইজ করেন না, মনে হয় কাউকে না কাউকে, মনে হয় এনসিপি সার্ট দিতেছে না, জামাত সার্ট দিতেছে না। আপনি কোন জায়গাটাতে সার্ট দিতে বলতেছেন? তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে আর একটা ঝামেলার আগে জন্য সার্ট দিতে বলতেছেন? মেনলি আমরা সার্ট দিচ্ছি যে এটা নিয়ে সংসদে নিয়ে আলোচনা হবে পরে, যে হচ্ছে এটা নিয়ে ফাইনাল ডিসিশন হবে না, তাহলে আপনি কোন সার্টটা বলতেছেন? আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশকে বারবার সংঘাতের দিকে ঠেলে দেওয়ার জন্য আগেও আওয়ামী লীগ বিএনপি দায়ী ছিল, এখন এইবার তত্ত্বাবধায়ক সরকার ইস্যু, দুদক ইস্যু, পিএসসি ইস্যু জিয়ে রাখার মধ্য দিয়ে বিএনপি আবারও জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। সবকিছুর আসলে পাল্টাপাল্টি দোষারোপ দেখছি আমরা। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, এই যে 1-11 সংখ্যা প্রকাশ করেছেন আমাদের তথ্য উপদেষ্টা, সেটিও তো আসলে নানানভাবে আমাদেরকে এক ধরনের সংখ্যার জায়গায় নিয়ে যাচ্ছে। নানানভাবে চাঁদাবাজি কিংবা আগে আসলে যে ধরনের ঘটনা আমরা ঘটতে দেখেছি সেগুলো আমরা ঘটতে দেখছি। এনসিপির বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে অভিযোগ আছে। জামাত ইসলামীও এনসিপিকে নানানভাবে এসব ক্ষেত্রে সহায়তা করেছে এই পুরো 1 বছর, সেই অভিযোগও আছে। আপনি তো বলতেই পারেন না, আমি বলছি না, সেটি নানানভাবে আসলে খবর এসেছে, আমার ব্যক্তিগত বক্তব্য নয়। কোন একটা ইস্যুতে যখন এনসিপি আর জামাত একমত হয়, তখন যদি বলেন যে এনসিপি আর জামাত এক, আবার যে ইস্যুতে বিএনপি আর এনসিপি এক হয়,
সেই ইস্যুতে কেন বলা হয় না যে বিএনপি আর এনসিপি এক হয়ে গেছে? আজকে ঘোষণাপত্রের ইস্যুতে তো বিএনপি আর এনসিপি এক। হ্যাঁ, এক হয়েছে। আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের তরুণ প্রজন্ম 54 বছরে আমাদের যে রক্তক্ষয়ী স্বাধীনতার মাধ্যম দিয়ে এই দেশ গঠিত হয়েছে, আমরা স্থায়ী রাজনৈতিক বন্দোবস্ত পাই নাই। শুধুমাত্র আজকে প্রধান উপদেষ্টার বক্তব্য থেকেও এসেছে যে নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে বাংলাদেশে সবচেয়ে বড় বড় সংঘাত তৈরি হয়েছে, ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করেই এটা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এটার একটা স্থায়ী বন্দোবস্ত চাই। আমরা যেন তেন করে একটা নির্বাচন দেওয়ার মাধ্যম দিয়ে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন চাই না। এর জন্য যে যদি পরিবর্তন বা যে স্থায়ী বন্দোবস্ত আপনারা চান, সেটা কি এই ফেব্রুয়ারি নাগাদ নির্বাচন হলে সম্ভব? হ্যাঁ, সম্ভব। এটা সদিচ্ছার ব্যাপার। আমরা যদি 3 জন একমত হয়ে যায়, 4 জন এখানে বসে আছি, যে আমরা একমত হয়ে যাই যে এই ব্যাপারে আমরা সাইন করব, আমরা এই প্রক্রিয়াগুলো আমরা মেনে নেব, যাতে আগামী দিনে আর কেউ ফ্যাসিস্ট না হয়। আমি একটা কথা বলতে চাই, দেখেন, আমরা তো সব কক্ষেই পেয়ার চেয়েছি, কিন্তু অধিকাংশ দল উচ্চ কক্ষে পেয়ারের ব্যাপারে একমত হয়েছে, কিন্তু বিএনপি কিন্তু উচ্চ কক্ষেও পেয়ার চায় নাই। দেখেন, বিএনপি যদি ক্ষমতায় যায়, আমি জানি না জনগণ বিএনপিকে ক্ষমতায় দিবে কিনা, তাহলে বিএনপি তো বলবে যে আমি তো বলেছি যে আমি তো ক্ষমতায় গেলে আমি কি করব না, উচ্চকক্ষে পেয়ার দিব না। তাহলে আমাদের যে রাজনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিস্ট হওয়ার যে পথগুলো বন্ধ করা, আব্দুল হান্নান মাসুদ বলছিলেন পিএসসি, দুদক থেকে শুরু করে নিয়ে সকল জায়গাগুলো, যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি একটা দলের হাতে, প্রধানমন্ত্রীর হাতে থাকে, তাহলে সেই প্রধানমন্ত্রী এবং তার দল ফ্যাসিস্ট হওয়ার জন্য তো যথেষ্ট। আপনি দেখেন, টাইম ডাক্তার জাহেদকে পিএসসির মেম্বার করা হয়েছে, কিসের ক্ষমতা বলে আমরা জানি না। তাহলে এই অন্তর্বর্তী সরকারের সময় যদি একজন বিএনপি পন্থী বুদ্ধিজীবীকে যদি এভাবেই মানে একটা পিএসসির মেম্বার করে দেওয়া হয়, তাহলে এই আন্দোলনের সূচনা হয়েছিলই তো কুটানা মেধা। তাহলে কি এখন আপনারা বলতে চাচ্ছেন যে পুরো প্রশাসনে বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা কাজ করছেন? না, আমি আপনাকে একটু জায়গায় আসতে দিই। সেটা হচ্ছে, দেখেন যে কুটানা মেধা নিয়েই আমাদের কি হয়েছিল, আন্দোলন হয়েছিল। তাহলে এই পিএসসিটাও যদি সরকারের হাতে থাকে, তাহলে আবারও তো ওই কুটা তৈরি হবে, ওইটা বিভিন্ন ভবন থেকে একটা তালিকা তৈরি হবে এবং তাদের নিজস্ব বুদ্ধিজীবীদেরকে দিয়ে মেধাবীদেরকে সেখান থেকে আউট করে দেওয়া যে বন্দোবস্ত হবে। আরেকটা বিএনপির লোকরা প্রশাসন চালাচ্ছে বিষয়টা এরকম আমি বলি নাই, আব্দুল হান্নান মাসুদও বলেন না। আব্দুল হান্নান মাসুদ বলেছেন সুস্পষ্টভাবে শেখ হাসিনা, আমিও বলছি, দেখেন এটা না বিএনপি জামাত না, মূলত আমি মনে করছি যে উপর লেভেলের কয়েকজন উপদেষ্টারা, ওনারা বসে আছেন চেয়ারে, শেখ হাসিনা রেখে যাওয়া যত মানে তার সাহাবীরা আছেন, তারা এইগুলো চালাচ্ছে। এখান থেকে বেরিয়ে আসার প্রশ্ন আমাকে একটু সময় দিতে হবে। আপনার কাছে আসতে চাই জি25 প্রাথমিক রাজনৈতিক তারিখে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জি25 প্রাথমিক রাজকাহনে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনি যে জায়গাটিতে ছিলেন, আসলে আমরা অনেকভাবে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হতে দেখছি এবং বারবার কিন্তু এই ষড়যন্ত্রের আভাস প্রধান অন্তর্বর্তী সরকার প্রধান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরাও দিচ্ছেন। এই বিভেদ আদৌ দূর হবে কিনা নিজেরা যদি আমরা না চাই? হ্যাঁ, অবশ্যই আমাদেরকে বিভেদের রাজনীতি পরিহার করার জন্যই একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন, কিন্তু সেটা সবার বিশ্বাসের জায়গায় আনতে হবে। আর আব্দুল হান্নান মাসুদও বলেছেন যে বর্তমান সরকার একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করছে কিনা এটা নিয়েও আমরাও সন্দেহ পোষণ করছি, কারণ লন্ডন বৈঠক থেকে এসে যে জায়গায় উনি অবস্থান নিয়েছিলেন, আমার কাছে মনে হয়েছে যে সেরকম একটা জায়গায় উনি এখনও আছেন। এরকম কোনো কিছু আমরা দেখতে পারি নাই যে এটার একটা পরিবর্তন হয়েছে। 2 নম্বর, আমি আপনাকে মাধ্যমে একটু জিজ্ঞাসা করতে চাই যে বাংলাদেশ আগামীকাল থেকে নির্বাচনী ট্রেনে উঠছে। শুধু বিএনপি যদি তাদের প্রার্থিতা ঘোষণা করে 300 আসনে, এই বিএনপি কর্মীদের আভ্যন্তরীণ মারামারি সামাল দেওয়ার ক্ষমতা এই গভর্নমেন্টের আছে কিনা? যারা ইতিমধ্যে, আপনারাও বোধহয় ঘোষণা করেছেন, প্লিজ, আমাদের আগেই ঘোষণা আছে, এটা নিয়ে আমাদের কোনো কোন্দল নাই। তা যারা 5ই আগস্টের পরে 100-150 মতো মানুষ যাদের আভ্যন্তরীণ কোন্দলে মারা গেছে, কয়টার বিচার হয়েছে, কয়টা বিষয়কে ওনারা টেক কেয়ার করতে পেরেছেন? অর্থাৎ আমি মনে করি যে এই হাসিনার পুলিশ দিয়ে, হাসিনার প্রশাসন রেখে ইউনূস সরকার বাংলাদেশের
মানুষের ভোট অধিকার নিশ্চিত করতে পারবেন না। আবার ব্যালট বাক্স ছিনতাই হবে, আবার পেশি শক্তির রাজনীতি হবে, আবার কালো টাকার রাজনীতি হবে। জামায়াত এবার কারা করবে ব্যালট বাক্স চুরি? কারা করবে? যাদেরকে কেউ কন্ট্রোল করতে পারবে না, এখনো কন্ট্রোল করতে পারছে না, যারা চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, বালুমহল দখল করছে, আভ্যন্তরীণ শুধুই বিএনপি বিরুদ্ধে না, আর কারা করছে? আর যারা করছে তারা তো ওন করতেছে, এবং সে বিষয়টাকে কি করতেছে, জামাত ইসলামের সাথে চাঁদাবাজি দখলবাজির কোনো সম্পর্ক নাই। যারা 5,000 মানে নিজেদের জনশক্তিকে 5,000-এর অধিক জনশক্তিকে শুধু এই সমস্ত কারণে কি করেছে, গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভ নিয়েছে, অর্থাৎ এই গভর্নমেন্ট নির্বাচনী ট্রেনে উঠলে আগামী দিনে বাংলাদেশে আবার সেই হত্যার রাজনীতি শুরু হয়ে রুমিন ফারহানা, বিএনপি আসলে নিজেদের তৃণমূল পর্যায়ে পর্যন্ত নেতাকর্মীদেরকে কন্ট্রোলই করতে পারবে না যদি নির্বাচনী তফসিল ঘোষণা হয় বা 300 আসনে যখন আপনারা প্রার্থী দিবেন। এই অভিযোগ কতখানি সত্যি? একেবারেই সত্যি না। দেখুন, বিএনপি তার নেতাকর্মীদেরকে শুধু ওন করে নাই, তারা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। এটা আপনি যেমন জানেন, এটা বাংলাদেশের সকল মানুষ মোটামুটি যারা সচেতন সবাই জানে। আমার প্রশ্ন হলো, সরকার কি করেছে? সরকার কেন, এই যে হান্নান মাসুদও কিছুক্ষণ আগে বললেন যে অ্যারেস্ট নাই, কিচ্ছু নাই, সরকারের কোনো হ্যাডমও নাই যে বিএনপির ইউনিয়ন পর্যায়ের কোনো নেতা বা কর্মীকে সে অ্যারেস্ট করে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বিএনপির নীতি নির্ধারণী মহল থেকে শুরু করে মিড লেভেল পর্যন্ত বিএনপির সকল নেতা কিন্তু একযোগে একবারে একসাথে খুব পরিষ্কার ভাষায় বলেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্য হচ্ছে যেখানেই কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হোক না কেন, সেটা মারামারি হতে পারে, সেটা চাঁদাবাজি হতে পারে, সেটা দখল হতে পারে, হোয়াট এভার বি দ্য কেস, অপরাধী যেই হোক, যেই দলেরই হোক, বিএনপির হোক আর জামাতের হোক আর এনসিপির হোক, তার ব্যাপারে সরকার যেন ব্যবস্থা নেয়। আমি গতকালকে একটা টক শোতে বলছিলাম যে এই সরকার কেন যেন প্রমাণের চেষ্টা করছে ফ্রম দ্য ডে ওয়ান, একদম প্রথম দিন থেকে, এই দেশে পলিটিশিয়ানরা ভালো কিছু করে না, এই দেশে পলিটিশিয়ানরা ভালো না। এবং এটা প্রমাণ করতে গিয়ে দেখুন, সরকার যেই ব্যবস্থা না নেয়া, বেশ অনেকগুলো জায়গায় ব্যবস্থা নেয়নি বলে আজকে এই অভিযোগগুলো আমার ভাইরা করছেন। হান্নান মাসুদ একটা অভিযোগ করেছেন যে বিএনপি আর আওয়ামী লীগ আসলে একই ধরনের পরিস্থিতি হবে বাংলাদেশে। আশাটা বাদ দেন, আশা তো পরে, আসার আগে তো এখন তো নাই, এখন কি আছে বিএনপি কিন্তু আপনারা কি আদৌ একই কাতারে পড়েন? প্রশ্নই আসে না, কেন পড়ি না সেটাও আমি ব্যাখ্যা করব। আমি সেটা বলি না, বিএনপি আর আওয়ামী লীগকে আমি কখনো এক করব না। এক না, এটা বিএনপি অবশ্যই শতগুণ ভালো, আওয়ামী লীগ হতেই পারে না। আচ্ছা, এটা আমি কখনো বলবো না। হ্যাঁ, সত্য। কিন্তু আমার কথা হচ্ছে, সরকার তো আছে, সরকার কেন ব্যবস্থা নিচ্ছেন? আপনার মনে থাকবে সরকারের একজন উপদেষ্টা একদিন মুখ ফসকায় বলেছিলেন যে পলিটিশিয়ানরা কি করেছে, এত বছর তো তারা ছিল ক্ষমতায়। এটাই হচ্ছে সরকারের মনোভাব, এটাই সরকারের অ্যাটিটিউড। সে কারণে বিএনপি তার দল থেকে 4,000 কর্মীকে বহিষ্কার করার পরেও আমরা সরকারকে এই কর্মীদের বিরুদ্ধে 4,000টা মামলা করতে দেখি না। কিন্তু বহিষ্কারের সাথে সাথে, কিংবা বহিষ্কার করুক আর না করুক, সেটা তো বিএনপির অভ্যন্তরীণ ব্যবস্থা। সরকার তো আছে, সরকার কেন ব্যবস্থা নেয় না? আর আপনি শুধু বিএনপির নামটা বলছেন, বিএনপি অনেক বড় দল বলে হয়তো বিএনপির নামটা অনেক বেশি আসে। অন্য দলে কি চাঁদাবাজি হচ্ছে না? অন্য দলের নেতারা কি কুকর্ম করতে গিয়ে ধরা পড়ছেন না? অন্য দলের খবরও কি আমরা ফেসবুকে পাচ্ছি না? এই মুহূর্তে আপনাদের আসলে সাংগঠনিক যে শক্তি, সেটি নিশ্চয়ই অন্যান্য দলের থেকেও বেশি হওয়ার কথা ছিল। সার্টেনলি আমাদের সাংগঠনিক শক্তি তো অনেক বেশি বটেই, আমাদের ওয়ার্ড লেভেল পর্যন্ত আমাদের কর্মীরা সুসংগঠিত, এবং বিএনপি তার সাংগঠনিক শক্তির পরিচয় দিয়েছে গত 17 বছর। বিএনপির মতো নির্যাতিত পলিটিক্যাল পার্টি তো বাংলাদেশে দ্বিতীয়টি নেই। সেই নির্যাতনের আসলে কোনো ধারাবাহিকতা নিশ্চয়ই ফিরে আসে, সেটি আমরা চাই না। আসে না। এবং বিএনপি কিন্তু অন্য কোনো দলের সঙ্গে মিলে গিয়েও কখনো পলিটিক্স করেনি। বিএনপি নিজের আত্মপরিচয় দিয়েই পলিটিক্সটা করেছে। সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর বিএনপি। জুলাইয়ের সময়টাতে আসলে আপনাদের যে অবদান, সেটিকে নিশ্চয়ই বাংলাদেশ সবসময় মনে রাখতে চায়। জুলাই ঘোষণাপত্রকে ইতিবাচক হিসেবে দেখছেন এনসিপির শীর্ষস্থানীয় নেতা নাহিদ ইসলাম, কিন্তু আবার এই জুলাইকে মানি মেকিং মেশিন বলেছেন, বিপ্লব বিক্রি করে দিচ্ছে, এরকম বক্তব্য এসছে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের মুখ থেকে। সেটিকে আপনারা কিভাবে দেখছেন? মন্তব্য অনেক হইতে পারে, এক একজন এক একভাবে সুবিধা নিয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচার মুখোমুখি করা দরকার। আমি সেটা নিয়ে কথা এখন আর বলতে চাচ্ছি না। সব জায়গায় যেমন মুক্তিযুদ্ধ পররক্ষী বাহিনী গড়ে উঠছে, তেমনি 24-এর পর আবার 5 তারিখের পরবর্তী সমন্বয়ক গজাইছে, এগুলা বহু করছে। আমি মেনলি আপার অনেকগুলো কথা আসছে, এখানে একটা কথা বলি, বিএনপি অ্যাকশন নিচ্ছে, খুবই সাধুবাদ জানাই। বিএনপি অ্যাকশনগুলো কেমন হওয়া উচিত, যেমন হচ্ছে রাউজানে বহিষ্কার করা হয়েছে, 2 জন শীর্ষ নেতাকে বহিষ্কার করা হয়েছে 13 জন হত্যার শিকার হওয়ার পরে।
13 জন হত্যার শিকার হওয়ার পরে বহিষ্কার করা হয়েছে, তার আগে না। মুরাদনগর বিএনপি যখন আসামিদেরকে অ্যারেস্ট করছে, মুরাদনগর থানা হামলা করে ট্রিপল মার্ডার আসামিদেরকে ছিনিয়ে নিয়ে গেছে। লালমনিরহাটের পাটগ্রাম থানা ঘেরাও করে নিয়ে চলে গেছে একটা ইউনিয়ন পর্যায়ের নেতাকে অ্যারেস্ট করার পরে। তো পুলিশ প্রশাসন শুধু সরকারকে দোষ দিলে তো হবে না, প্রশাসনও তো ভঙ্গুর। আবার কিছু কিছু আবার এনসিপি নেতারা আমি এমপিদের চাইতেও আমি বেশি ক্ষমতা কিছু ধর সেরকম আলোচনা উদাহরণস্বরূপ আছে। কিছু বলতে চাচ্ছি, হইতে পারে বিএনপির, আমি যেহেতু এনসিপির এগুলো অনেক কিছু আমার চোখে পড়ে নাই, আপনার চোখে পড়লে আপনি বলতে পারেন নাম ধরে ধরে যে এটা হয়েছে। আমি বলতে চাচ্ছি বিএনপির বিষয়গুলো হচ্ছে, আমি একটা উদাহরণ দিই। আমার একটা ইউনিয়ন আছে তমরুদ্দি, সেই ইউনিয়নে একদিন বিএনপির 2 গ্রুপে মারামারি হয়েছে, হওয়ার পর 30 জন প্লাস আহত হয়েছে। মহিলার এখানে কোপ, পুরুষদের ফিটে কোপ, এই ধরনের প্রায় 50 প্লাস আহত হয়েছে। 2 জনকে সাসপেন্ড করা হয়েছে। 2 মাস পরে আবার হচ্ছে তাদের সাসপেনশন উইথড্র করা হয়েছে। তা আপনি এদেরকে গ্রেপ্তার করা হয় নাই, পুলিশে 2 গ্রুপে 2টা মামলা করছে, একজনও গ্রেপ্তার হয় নাই, কিছু হয় নাই। 2 মাস পরে আবার সাসপেনশন উইথড্র। তারা আবার সাসপেনশন থাকা অবস্থা, ওই যে দেখলেন না রাকিব ভাইয়ের গাড়ি চালাচ্ছে ছাত্রদলের সভাপতি, রাকিব ভাইয়ের গাড়ি চট্টগ্রামে চালাচ্ছে বহিষ্কৃত ছাত্রদলের আরেক নেতা। ঠিক একই রকম এলাকায় সাসপেনশনটা জাস্ট হচ্ছে স্বভাব, এদের সাংগঠনিক কার্যক্রম থেকে ন্যূনতম দূরে থাকে না। আমি দেখছি বহিষ্কৃত বিএনপি নেতারা আরো বেশি শক্তিশালী মাঠে, এবং তাদেরকে 2 মাস পরে যাদেরকে ইয়ে করেছে, এদেরকে আপনি কখন স্থায়ী বহিষ্কার করবেন? যে তার মানে টুইটার কোড দেখে বহিষ্কারগুলো স্থায়ী লোক বহিষ্কার করেন নাই, তার মানে কি 2টা খুন হওয়ার পর আপনি স্থায়ী বহিষ্কার করবেন এই খুনাখুনি হইলে? আসলে বিষয়টা হচ্ছে, ওই যে একটা বিএনপির একজন নেতার সাথে আমি কথা বলতেছিলাম, বলার সময় উনি বলছিলেন বিএনপি ভাবতেছে কি অপারেশন ক্লিন হার্ট করে বিএনপির অনেক অপরাধীদেরকে তখন হত্যা করার কারণে আওয়ামী লীগ সুযোগ পাইছে 16 বছর ক্ষমতায় টিকে থাকার। যদি বিএনপির অপরাধীরা থাকতো হয়তো সুযোগ পাইতো না, এই অপরাধীদেরকে টিকে রাখতো। যেমন নয়ন ভাইয়ের কথা ধরেন, যুবদল দক্ষিণের সাধারণ সম্পাদক সভাপতি। এই নয়ন ভাই, উনি ইসলামী ব্যাংকে ঢুকে গুলি করছে, এটার সিসিটিভি ফুটেজ আছে, মামলা হয়েছে ওনার বিরুদ্ধে। মামলা হয়েছে। সময় টিভিতে ঢুকে উনি যেটা সময় টিভি দখল করে নিলাম ঘোষণা দিছে, ওনাকে আজ পর্যন্ত বহিষ্কার করে না। উনি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাইয়া, সেখানে যাইয়া বিভিন্ন উপদেষ্টাদেরকে নামে স্ল্যাং রুমিন ফারহানা, স্লোগান এই দিচ্ছে, অভিযোগগুলো নির্বাচনের আগে ঠিক হবে কি এই করে? ইয়াকে আপনার হচ্ছে নয়নকে কখন বহিষ্কার করা হবে? যদি হচ্ছে ওই ইয়াটা নিহত হইতো তারপর একটু ছোট করে আমি suspend করা রুমিন হতো। উত্তরটা নেই। আমি যদি সকল অভিযোগ তর্কের খাতিরে সত্য ধরে নেই, রাউজান থেকে শুরু করে লালমনিরহাট থেকে শুরু করে নয়ন পর্যন্ত সকলেরটা যদি সঠিক ধরে নেই, এই তারা যে কর্মকাণ্ডগুলো চালিয়েছে সকলটা কিন্তু ফৌজদারি অপরাধ। রাষ্ট্র কি করলো, সরকার কি করলো, পুলিশ কি করলো, প্রশাসন কি করলো? ধরে নিলাম বিএনপি কিচ্ছু করে নাই, বিএনপি অপরাধীদেরকে কোনো রকম কোনো সাজার আওতায় আনে নাই, অথবা একেবারে লাস্ট মোমেন্টে গিয়ে সাজার আওতায় নিয়ে আসছে। কিন্তু 1 নম্বর খুনটা হওয়ার সাথে সাথেই তো দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে একটা মামলা দায়ের হওয়ার কথা ছিল, দায়ী এখানে ব্যক্তিদের আসলে আপনারা গ্রেফতার করার সরকারের এক কথা ধরনের ছিল, ব্যর্থতা কেন দেখছেন। হলো না? ধন্যবাদ আপনাদেরকে। আজকে